নমস্কার। একটু আশপাশ থেকে সাউন্ড নয়েজ আসতে পারে, মাফ করবেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি পরদিন আর এরকম সাউন্ড নয়েজ আসবে না। শিবরাম চক্রবর্তীর সম্পর্কে ভিডিও রিকোয়েস্ট এসেছিল, আমি বানিয়েছি। আবার রিকোয়েস্ট এসেছে, খুব তাড়াতাড়ি সেই সম্পর্কেও ভিডিও বানাবো। আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে শিবরাম চক্রবর্তীর সম্পর্কে একটা খুব দ্রুত শর্ট টাইমের মধ্যে আরেকটি বিস্ফোরক তথ্য দিয়ে চমৎকার ভিডিও আসছে আপনাদের মনোরঞ্জনের জন্য। তো এই চ্যানেলটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্যই ভিডিও বানিয়ে থাকে, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেই পারপাস আমি সলভ করি। আর আজকে সেই কথা রেখে আবার শিবরাম চক্রবর্তীর সম্পর্কে সেই চমৎকার ভিডিওটি আমি বানাবো। শুনতে থাকুন, আশা করি একদম বাকরুদ্ধ হয়ে যাবেন। শিবরাম চক্রবর্তী সাহেব মারতে পিস্তল ধরেছেন, আবার পেট চালাতে রাস্তায় কাগজও ফেরি করেছেন। সরস সাহিত্যের আড়ালে তার বহু রঙা জীবনের খোঁজ পেলেন বিনোদ ঘোষাল। শিবরাম চক্রবর্তী মানে বিনোদ ঘোষাল খোঁজটা পেলেন, ঠিক আছে। পোস্টে অ্যাজ ইট ইজ লেখা ছিল বলে তারপরে হ্যাশট্যাগ শিবরাম চক্রবর্তী ছিল, আমি সেটি আবার মেনশন করলাম। সাহেব মারতে পিস্তল ধরেছেন, আবার রিপিট আছে, আমি আর রিপিটটা করছি না, ওটা আবার আরেকবার একই লাইন কপি আছে। জীবনের শেষ দিন, আমি ওয়ান লাইনার পড়ছি, হ্যাঁ, চমকপ্রদ তথ্যগুলো আগে দিচ্ছি, তারপরে আমি আমার মতো করে পোস্টটি সাজাবো। জীবনের শেষ দিন পর্যন্ত কত ইনফরমেশান চান দেখুন। জীবনের শেষ দিন পর্যন্ত ক্ষমা করতে পারেনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, হ্যাঁ ঠিকই শুনেছেন। অথচ একসময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেই ঈশ্বরের মতো শ্রদ্ধা করতেন শিবরাম, ঠিকই শুনেছেন। আচ্ছা, আমি আনন্দবাজার পত্রিকাকে একটি আমি কৃতজ্ঞতা জানাবো, কারণ এই পোস্টের অনেকটাই কৃতজ্ঞতা আনন্দবাজার পত্রিকাকে জ্ঞাপন করা আছে। তো আমি আনন্দবাজার পত্রিকাকে বিশেষভাবে এবং বিনোদ ঘোষাল মহাশয়কে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাবো। এবং আনন্দবাজার পত্রিকায় যখন এই অ্যাডভার্টাইজমেন্টটা সহযোগে এই আর্টিকেলটা বেরিয়েছিল, তখন সেখানে যে আপডেটে যে ছবি ব্যবহার করা হয়েছিল তাতে তপন দাসের ছবি ব্যবহার করা হয়েছিল। তপন দাস মহাশয়কে আমি কৃতজ্ঞতা জানাবো, যদি আমি এই ছবি তার থেকে ব্যবহার করিনি, কিন্তু আমি তাকেও ক্রেডিট জানাবো। সকলের নামটাই ব্যবহার করলাম যেহেতু পোস্টের নামটা ছিল। নিজের একটি বইয়ের পাণ্ডুলিপিও নিয়ে গিয়েছিলেন শরৎবাবুর কাছে শিবরাম চক্রবর্তী। আসি ঘটনাটা এবার। যদি দুটো লাইন লিখে দেন ভূমিকায়, তাহলে একটা প্রকাশক জোটে এই আশায়। বুঝলেন তো ব্যাপারটা? এবার লিখেও দিয়েছিলেন কথাশিল্পী। সেই সম্পর্কই এক ঘটনায় চুরমার হয়ে গেল। শরৎবাবু বললেন, এ টাকা শিবরাম কেন পাবে? দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম, নাম হয়েছিল ষোড়শী। সকলেই জানে সে কথা, স্বয়ং লেখকও জানেন। অথচ সেই নাটক যখন ভারতী পত্রিকায় প্রকাশ পেল, সেখানে নাট্যকারের নাম বদলে শরৎচন্দ্রের নাম। শিবরামের বদলে শরৎবাবুর নাম দিলে পত্রিকা বেশি বিকোবে। সম্পাদকের যুক্তিতে চুপ থাকলেন শিবরাম। নাটক নিয়ে গেলেন শিশির কুমার ভাদুড়ির কাছে। নাটক পড়ে উচ্ছ্বসিত নাট্যাচার্য, অসাধারণ নাট্যরূপ দিয়েছেন, আমি করব। শুরু হলো শো, প্রায় প্রতিদিনই হাউসফুল। এদিকে তখন দেনার দায়ে জর্জরিত খোদ নাট্যকার শিবরাম। নাট্যাচার্যকে বললেন, শিশিরবাবু, কিছু টাকা পেলে ভালো হয়, নাটকে আমার লভ্যাংশ থেকে যদি কিছু দিতেন। নাটকের বেনিফিট শোয়ের দিন শিবরামকে আসতে বললেন শিশির কুমার। আচ্ছা, আমি এনাদের নাম ধরে সম্বোধন করছি, সেই দৃশ্যটা আমার নেই, কিন্তু আগেই বললাম কুমন্তব্য করবেন না কমেন্ট বক্সে গিয়ে আবার কেউ। অ্যাজ ইট ইজ পোস্ট পাঠ করছি, পোস্টটাকে বিকৃত করার বা আমার মতো করে সাজিয়ে গুছিয়ে বলার কোনো অধিকার আমার নেই, সেই জন্যই পড়তে বাধ্য হচ্ছি অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এনারা সবাই নমস্য, বরেণ্য, এনাদেরকে আমি শ্রদ্ধা করি মনে প্রাণে, আপনাদের মতোই। তো নাটকের বেনিফিট শোয়ের দিন শিবরামকে আসতে বললেন শিশির কুমার। গেলেন। শো শেষে সাজঘরে গিয়ে হাত পাততেই শিশির কুমার বললেন, দেরি করে ফেললেন, আজ টিকিট বিক্রির সব টাকা একটি থলেতে ভরা ছিল। শো শেষ হতেই শরৎবাবু সাজঘরে এসে সব টাকা নিয়ে চলে গেলেন। সে কি, আপনি বললেন না আমার কথা? হতবাক শিবরাম। বলেছিলাম। শরৎবাবু উত্তরে আমায় বললেন, শিবরাম টাকা দিয়ে কি করবে? বিয়ে থা করেনি, কিচ্ছু না, ছেলেপুলে নেই, ঘর সংসার নেই, টাকার তার কিসের দরকার? আমি বললাম, তবু কিছুদিন অনুগ্রহ করে
খুব খারাপ অবস্থায় রয়েছে ও, আজ আসবে ও কিছু টাকার আশায়। শুনে বললেন, না না, এই বেনিফিট নাইটের বকরা ওকে দিতে যাবো কেন? হ্যাঁ, এ রাত্রিরে টিকিট বিক্রি হয়েছে আমার নামে, এর মধ্যে শিবরাম আসছে কোথা থেকে? বলে টাকার থলে নিয়ে একটু বেশি তাড়াতাড়ি চলে গেলেন শরৎবাবু। হয়তো আপনার মুখোমুখি যাতে না হতে হয় সেই জন্যই। শিশির কুমারের কাছে এই কথা শুনে চুপ শিবরাম। কি বলবেন ভেবে পাচ্ছেন না, মাথা নিচু করে ফিরে আসছেন। পিছন থেকে ডাক দিলেন শিশির কুমার, দাঁড়ান একটু, বলে একজনকে বললেন, আমার চেক বইটা নিয়ে আয় তো। চেক বই এলো। আমার অ্যাকাউন্টে কত আছে জানিস? 120 টাকা। শিবরামবাবু, আপনার নামের বানান বলুন। আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বেশ, তাহলে এই 120 টাকারই একটা সেলফ চেক কেটে দিলাম। আমার আর কিছু নেই, বিশ্বাস করুন, থাকলে সেটুকুও দিতাম, কিছু মনে করবেন না। সেই চেক হাতে নিয়ে ক্ষতবিক্ষত মনে ফিরে এসেছিলেন শিবরাম। কথাশিল্পীর প্রতি জমে ওঠা এতদিনের শ্রদ্ধা যেন চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। যে শিবরাম কখনো কারো নিন্দা করেনি, সে তিনিও দরদি কথাশিল্পীর অমন আঘাত ভুলতে পারেননি শেষ দিন পর্যন্ত। মানুষ ভ্রমণ ও লাখ টাকার মামলা। এমনিতে টাকা পয়সা সম্পত্তির প্রতি কোনোদিনই তার আসক্তি ছিল না। নেহাত পেটে টান না পড়লে টাকার চিন্তাও করতেন না। পুরো জীবনটাই যেন তার কাছে ছিল একটা ঠাট্টা। কেমন বলি এবার শুনুন। প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে আচমকাই পরিচয় হলো এক সিনেমা হলে। শিবরামের আবার রোজ একটা করে সিনেমা না দেখলে খাবার হজম হয় না। তো পরিচয়ের একটু পরেই দুজনের গল্প এমন তুঙ্গে উঠল যে সিনেমা দেখা মাথায়। শিবরাম তখন ওই সিনেমা হলেরই সিটে বসে প্রেমেন্দ্রকে নিয়ে মানস ভ্রমণে বেরিয়ে পড়েছেন। এই দেশ ওই দেশ ঘুরে বেড়াচ্ছেন। প্রেমেন্দ্র মিত্র হাঁ করে শুনছেন। মোটামুটি কোন কোন দেশ ঘুরতে যাওয়া হবে তার খসড়া রেডি। তখন প্রেমেন্দ্র জিজ্ঞাসা করলেন, কিন্তু এত দেশ যে ঘুরবো, দুজনেরই তো টাকা কই? আরে লাখ টাকার মামলা ঠুকেছি ভাইয়া, জিতলাম বলে। ওই টাকা হাতে পেলেই বেরিয়ে পড়বো দুই বন্ধুতে। হ্যাঁ, সত্যি শিবরাম সেবার 1 লাখ টাকার মামলা ঠুকেছেন তার পৈতৃক সম্পত্তির দাবিতে, যাকে বলে একেবারে শিবরামীয় মামলা। উকিল ব্যারিস্টার কেউ নেই, শিবরাম নিজেই সব প্রমাণ করতে, প্রমাণই বলতে একজন সাক্ষী। আর সেই সাক্ষী কে? যার বিরুদ্ধে মামলা ঠুকেছেন স্বয়ং তাকেই নিজের পক্ষে সাক্ষী বানিয়েছেন শিবরাম। এতই বিশ্বাস যে সাক্ষী মিথ্যে বলবেনই না। এদিকে যা অবশ্যম্ভাবী তাই ঘটল। আদালতে দাঁড়িয়ে সেই প্রতিপক্ষ তথা সাক্ষী বলল, ধর্মাবতার, শিবরামবাবুর এই অভিযোগ সবটাই মিথ্যে এবং ভিত্তিহীন। ব্যাস, সাক্ষীর একটি কথাতেই পুরো মামলা ডিসমিস। চোরের পরামর্শ। এক ধূপকাঠিওয়ালার ছদ্মবেশে দিনে দুপুরে এক চোর ঢুকলো শিবরামের ঘরে। ঘর মানে সেখানে মুক্তারামে তক্তারামে শুক্তারামে খেয়ে শিবরাম থাকেন সেই মেসের ঘরে। আচ্ছা, এই টপিক নিয়ে সিঙ্গেল একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আলাদা করে চাইলে দেখে নিতে পারেন। আমি একসঙ্গে বানাচ্ছি বলে আরেকবার বলে দিচ্ছি। বাইরে গেলে কোনো কালেই ঘরে তালা দেন না। তালা দিয়ে লাভ কি? কিছু তো নেই ঘরে, শুধু 4 দেওয়ালে অজস্র নাম, ঠিকানা আর ফোন নাম্বার লেখা। শিবরামের অকাট্য যুক্তি, খাতা হারিয়ে গেলেও দেওয়ালে হারানোর কোনো সুযোগ তো নেই, তাই দেওয়ালে লিখে রাখি। চোর ঢুকে গোটা ঘরে তন্ন তন্ন করে খুঁজেও কিছুই তো পেলেন না। ফিরে গেলেন চোর। সন্ধেবেলা শিবরাম ঘরে ঢুকে এসে জামা কাপড়, লেখার কাগজপত্র, কম্বল, বালিশ সব তছনছ হতে দেখলো। আর তক্তাপোষের ওপর রাখা একটা 10 টাকার নোট এবং 1 প্যাকেট ধূপকাঠি আর একটা চিঠি। চিঠিতে লেখা, মানে চোর লিখে গেছে আর কি, শিবরামের উদ্দেশ্যে, ভাই, তোমার ঘরে চুরি করতে এসে দেখলাম তোমার অবস্থা আমার থেকেও খারাপ। কাজকর্ম বোধহয় কিছুই করো না। এই 10 টাকা তোমার জন্য রেখে গেলাম। এই টাকায় এই কোম্পানির ধূপকাঠি কিনে ফেরি করো। এইভাবে কতদিন চলবে? আমার পরামর্শ যদি মানো, জীবনে উন্নতি করবে। এবার আসি আরেকটা ঘটনায়। ফেরিওয়ালা শিবরাম ধূপকাঠি ফেরি না করলেও জীবনের প্রথম রোজগার শুরু করেছিলেন কিন্তু ফেরিওয়ালা হয়েই, খবরের কাগজ ফেরি করে। গ্রামের বাড়ি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন কিশোর শিবরাম। কোথায় থাকবে, কি করে পেট চালাবে জানা নেই। সুতরাং 2 বেলা কখনো ভিখিরিদের সঙ্গে পংক্তি ভোজ, আর রাত্রে ওই ভিখিরিদের সঙ্গেই ফুটপাতে বা মন্দিরে গায়ে লাইন দিয়ে শোয়ার ব্যবস্থা। একদিন হঠাৎই পরিচয় হলো তার বয়সী একটি ছোট্ট ছেলের সঙ্গে। আরে তুমি তো ভদ্রলোকের ছেলে, এইভাবে ভিখিরিদের সঙ্গে বেশি দিন থাকতে পারবে না। এক কাজ করো। কি করবো তাহলে? শিবরামের প্রশ্ন। তুমি আমার মতো খবরের কাগজ ফেরি করো না কেন? আমি যোগাযোগ করে দেবো তোমার সঙ্গে, চলো ভাই।
ব্যাস শুরু হয়ে গেল পরদিন থেকেই, কখনো হেদুয়া, তো কখনো শ্যামবাজার, কখনো বউবাজার, তো কখনো গোলদিঘি। কিন্তু কাগজ বেচাও তো অত সহজ নয়, পুরনো ফেরিওয়ালারা নতুনকে ঢুকতে দেবে কেন? তাই বারবার জায়গা বদল। সারাদিন কাগজ বেচে যা কমিশন হাতে আসে তাই দিয়ে আগেই রাবড়ি, রসগোল্লা, চপ, কাটলেট এবং অবশ্যই সিনেমা। রোজের রোজগার রোজই শেষ। বাড়িতে শিবরাম, ছবি হিমানিশ গোস্বামী, ক্রেডিট লেখা ছিল, তাই তথ্যঋণ আমি কৃতজ্ঞতা বাবদ স্বীকার করে নিলাম। রবিবার স্কুল আপিস বন্ধ, তাই সব ফেরিওয়ালারই সারাদিনে কাগজ বিক্রি হতো কম, ফেরিওয়ালারা কাগজ তুলতেও কম। শিবরাম কিন্তু কাগজ তুলে সেদিন সকালে বিশেষ বিক্রির চেষ্টা না করে সন্ধ্যাবেলায় উত্তর কলকাতার একটা সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়াতেন। রবিবার হাউসফুল, সিনেমা শুরুর আগে পর্যন্ত কেউ কিনতো না, কিন্তু যেই শুরু হতো তার একটু পর থেকেই তীর বেগে নিজের সিট ছেড়ে বাইরে উঠে আসতেন দর্শকরা। তারপর শিবরামের থেকে বাংলা, ইংরেজি, উর্দু নির্বিশেষে যা হোক একটা দুটো কাগজ কিনে আবার ঢুকে যেতেন ভেতরে। আসলে ওই হলের সিটে এত ভয়ঙ্কর ছারপোকা ছিল যে কাগজ না পেতে বসার উপায় নেই। শুধু একটা কাগজ কিছুতেই বেচতেন না, রেখে যেতেন নিজের জন্য। টিকিট আগেই কাটা থাকতো, সব বিক্রি শেষ হলে ওই কাগজ হাতে নিয়ে ঢুকে পড়তেন হলে। শিবরামীও বুদ্ধি, ভবগুড়ের ছেলে, উদাসী মা বাবা, বাউন্ডুলে পানা ছিল তার রক্তে, নইলে রাজ পরিবারের উত্তরাধিকার হয়েও কেউ এসব ছেড়ে ছুড়ে এই ভবগুড়ে জীবন কাটায়? উত্তরবঙ্গের চাঁচল, সেখানকার রাজা ঈশ্বরগুপ্তের দুই স্ত্রী সিদ্ধেশ্বরী আর ভূতেশ্বরী। রাজা দুই স্ত্রীকেই অপুত্রক রেখে দেহ রাখলেন। তখন সিদ্ধেশ্বরী দেশের থেকে নিজের বোন বিন্দেশ্বরীর ছেলে শিবপ্রসাদকে নিয়ে এসে তাকে দত্তক নিলেন। এই শিবপ্রসাদ চক্রবর্তী হলেন শিবরামের বাবা। শিবপ্রসাদ রাজ সম্পত্তির উত্তরাধিকারী তো হলেন, কিন্তু তার এসব কোনো কালেই মন নেই। সংসারে থেকে সন্ন্যাসী তিনি, জাগতিক সব কিছুতে নির্লিপ্ত। আর মা, যার প্রতি শিবরামের ছিল আজীবনের ভালোবাসা, তিনিও সারাক্ষণ আধ্যাত্মিক জগতেই ডুবে থাকতেন। শিবরাম ছোটবেলা থেকেই দেখতেন বাড়িতে তার মা বাবা এই দুজনের কেউই যেন লৌকিক জগতে থেকেও নেই। ফলে শিবরামেরও তাই হলো, সংসারের প্রতি মায়া আর জন্মালো না। একেবারে অল্প বয়স থেকেই বাড়ি ছেড়ে বারবার পালাতো কিশোর শিবরাম। কখনো পাহাড়, কখনো সমুদ্র, যখন যেখানে খুশি। পকেটে তো এক পয়সাও নেই, ট্রেনে চেপে বসে যা হোক তা হোক করে যেখানে খুশি যত খুশি দিন কাটিয়ে এসে ফিরে আসতো বাড়ি। এসে দেখতো ওই অল্প বয়সে কাউকে কিছু না জানিয়ে এতদিন বাইরে থাকার পরেও বাবা মা দুজনের নির্বিকার। একবার তারা জিজ্ঞাসাও করতেন না, এতদিন কোথায় ছিলিস? আর মায়ের তো বিশ্বাস ছিল মা দুর্গা সবসময় শিবরামকে রক্ষা করেন। এমন পরিবেশে বড় হওয়ার জন্যই হয়তো রাজ সম্পত্তি, সংসার কোনো কিছুতেই মায়া জন্মালো না কোনো দিন। তারপর ওই কিশোর বয়সেই একদিন পাকাপাকিভাবে বাড়ি ছেড়ে পালালো স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। সে গল্প একটু পরে নালে আসছি। তার আগে বলি আরেক ঘটনা। পিস্তল হাতে শিবরাম, প্রথমেই বলেছিলাম শিবরাম তখন প্রাথমিক স্কুলে। দেশ জুড়ে চলছে স্বাধীনতা আন্দোলনের জোয়ার। স্কুলে মাস্টারমশাই প্রবন্ধ লিখতে দিলেন, বড় হয়ে কি হতে চাও? ছাত্রদের কেউ লিখলো ডাক্তার, কেউ উকিল। শিবরাম বললেন দেশপ্রেমিক হতে চাই। শিক্ষক তো অবাক। স্কুল শেষে এক বন্ধু আড়ালে টেনে নিয়ে বলল, তুই দেশপ্রেমিক হতে চাইলে আমাদের দলে নাম লেখা, আমিও বিপ্লবী, আমার মতো দেশের কাজ করবি। শিবরাম যোগ দিল ওই বিপ্লবীদের দলে। দলে ছোটদের কাজ হলো গোপনে চিঠি আর অস্ত্র দেওয়া নেওয়া, আর যাতে পুলিশ সন্দেহ না করে সেই জন্যই ব্যবস্থা। একদিন শিবরামের ওপর দায়িত্ব পড়লো এক সাহেবকে গুলি করে হত্যা করার, তাও আবার এক বিশাল সবার মাঝে। পিস্তল এসে গেল, পকেটে পিস্তল নিয়ে দুরু দুরু বুকে শিবরাম পৌঁছলেন সেই সভায়। সাহেবকে গুলি করার পরেই যে নিজেকেও মরতে হবে তাও অজানা নয়, দেশের জন্য মরতে হতো প্রস্তুত। মঞ্চে সেই সাহেব যেই উঠেছেন অমনি দর্শকের আসন থেকে উঠে দাঁড়ালেন শিবরাম। গুলি ছোড়ার জন্য সবে পকেট থেকে পিস্তল বার করতে যাবেন, অমনি মাইকে ঘোষণা, শিবরাম চক্রবর্তী মঞ্চে এসো। কেন? উদ্বোধনী সঙ্গীত গাইতে হবে। বোঝো, সবার চোখ তখন শিবরামের দিকে। আর উপায় নেই, গানের বদলে গানই ব্যবহার করতে হলো মঞ্চে। পকেটের পিস্তল পকেটেই রয়ে গেল। দেশবন্ধুর সঙ্গে কলকাতার আসি এবার প্রসঙ্গে। দেশের কাজ করতেই হবে, নইলে জীবন বৃথা। চাঁচলে সভা করতে এলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। গোটা এলাকা ভেঙে পড়লো দেশবন্ধুর ভাষণ শুনতে। কিশোর শিবরামও পৌঁছালো সেই সভায়। দেশবন্ধুর ভাষণ শুনে এমন উদ্বুদ্ধ হয়ে গেল যে সিআর দাস যেই ফেরার ট্রেনে উঠলেন অমনি সেই বগিতে লাফ দিয়ে উঠে পড়লো শিবরাম। আপনার সঙ্গে কলকাতা যাব। কি করবে গিয়ে? দেশ সেবা, স্বদেশী করব, শিবরামের সাপ জবাব। চলো তাহলে। কলকাতায় এসে উঠলো এক মেসে, যেখানে সব অল্প বয়সী স্বদেশীরা থাকে। স্কুলে যায়, চরকা কাটে, সব ব্যবস্থা করে দিলেন দেশবন্ধু। তবে এও বলেন,
শুধু দেশ সেবা করলে হবে না, সঙ্গে পড়াশোনাও করতে হবে। কিন্তু শিবরামকে স্কুলে ভর্তি করা হলো। সেই মেসের কড়া নিয়ম। মেস ম্যানেজারের হাতে দেশবন্ধু 10 টাকা হাতে ধরিয়ে দিলেন, বললেন শিবরামের বই, খাতা, পেন, জামা সব কিনে দিতে। কী করে যেন সেই টাকা শিবরামের হাতে এলো, আর তারপর দুদিনের মধ্যেই পুরো টাকা সিনেমা দেখে ব্যাস চপ কাটলেট খেয়ে শেষ। ম্যানেজার চড়াও হলেন, কৈফিয়ত চাইলেন, কোথায় তোমার বই খাতা, টাকাই বা গেল কোথায়? জেরার মুখে সত্যবাদী শিবরামের তখন সরল স্বীকারোক্তি। ম্যানেজার ধমক দিয়ে বললেন, তোমাকে আর মেসে থাকতে হবে না বাবু, তুমি এখানে থাকলে বাকি ছেলেরাও গোল্লাই যাবে। ব্যাস আবার শুরু হলো ভবঘুরে জীবন। জেলে গিয়ে দেখা প্রেমিকার। স্কুল পাশ করার পরীক্ষাটা অবশ্য দিতেই হয়েছিল সিআর দাসের নির্দেশে, কিন্তু ম্যাট্রিক পাস দিয়েই আবার পুরোদমে স্বদেশী আন্দোলন। তখন হাজারে হাজারে ছেলে জেলে যাচ্ছে বন্দে মাতারাম বলে। শিবরামেরও খুব শখ জেলে যাওয়ার, কিন্তু অমন ল্যাকটাকে চেহারা দেখে পুলিশ তাকে ধরছে না কিছুতেই। একদিন ধরলো, বলা যায় নিজেই এক প্রকার ধরা দিলেন। সেই জেলে গিয়ে অবাক শিবরাম, গ্রামে তার কিশোরী প্রেমিকা রিনি, যে কলকাতায় চলে এসেছিল, সেও রয়েছে ওই জেলেই। জেলের মধ্যেই আবার প্রেমিকার সঙ্গে পুনর্মিলন। কিন্তু বেশি দিনের তো সুখ সইল না কপালে তার। কয়েকদিন পরেই অন্য জেলে বদলি হয়ে গেল শিবরাম, আবার বিচ্ছেদ। পুলিশ ঘিরে ফেলল মেসবাড়ি। তখন মুক্তারামের মেসে পাকাপাকি চলে এসেছেন। একদিন রাতে কুখ্যাত টেগার সাহেব স্বয়ং এসে হাজির শিবরামের মেসে। চারদিকে পুলিশে ছয়লা। পাকা খবর, শিবরামের মেসে প্রায় নাকি বিপ্লবীরা এসে রাতে থাকে। টেগার সাহেব এসে জিজ্ঞাসা করলেন, এই তোমার মেসে আর কেউ আসে? আগে হ্যাঁ, যার যখন খুশি চলে আসে, চলেও যায়, আবার আসে। এর মধ্যে কে এসেছিল? আগে তারক এসেছিল। কেমন দেখতে? শিবরামের বর্ণনা শুনে টেগার্ড বলে উঠলেন, ইয়া, দ্যাটস দ্য ম্যান, হি ইজ শিওরলি আ টেররিস্ট। টেররিস্ট কিনা জানি না স্যার, তবে হি ইজ এ নোবেলিস্ট। নাও হি ইজ আ রাইটার, নট এ টেররিস্ট। ইউ মিন? শিবরামের জবাব, বাট টু লিসেন টু হিজ রাইটিংস নট লেস আ টেরর স্যার। আই ডোন্ট লাইক, কিন্তু কি করব, জোর করে সে শোনাবেই আর কি। এবার টেগট কি বলবেন বুঝে পেলেন না। শিবরামের ঘর সার্চ হলো, কিছুই পাওয়া গেল না। কিন্তু তারপর দিন থেকে শিবরাম পেলেন অনেক কিছু। এলাকায় বিশাল নাম হয়ে গেল তার। কেউ ভাবলো পুলিশের চর, তো কেউ ভাবলো বড় বিপ্লবী। যারা পাত্তাই দিত না তারাই দুবেলা খাতির করতো। সব থেকে বড় পাওনা সাধনবাবুর সন্দেশের দোকানে ধারে রাবড়ি পাওয়ার ব্যবস্থা। আচ্ছা, আগের দিন এই টপিক নিয়ে বানিয়েছি, তবুও আজকে এই লেখার অঙ্গ এবং অংশ হিসেবে আবার ঘুরে ফিরে এলো প্রসঙ্গটা, তাই একবার বলে দিই। চাকরি দিলেন সুভাষচন্দ্র বসু। টাকা নিয়ে টানাটানি আর যায় না, হবে নাই বা কেন? লিখে কিছু টাকা এলেই তো সঙ্গে সঙ্গে চপ কাটলেট, রসগোল্লা, রাবড়ি আর সিনেমা। তাও আবার একা নয়, সঙ্গে কেউ থাকলে তাকেও পাকড়াও করে নিয়ে যেতেন দোকানে। পেট পুড়ে খাওয়া যতক্ষণ না শেষ পয়সাটাও নিঃশেষ হচ্ছে। আর কোনো নেশা নেই, নেশা করলে রাবড়ির নেশা করাই ভালো। এই হলো শিবরামের সিদ্ধান্ত। একবার তো বন্ধু কার্টুনিস্ট চন্ডিলাইরির সঙ্গে ঘুগনিওয়ালাকেও বললেন, 3 প্লেট ঘুগনি দাও। ঘুগনিওয়ালা জিজ্ঞেস করলো, আপনারা তো 2 জন, আরেকটা কাকে দেবো? আরেকটা তুমি খাবে? কোনোদিন নিজের ঘুগনি খেয়ে দেখেছো? আজ খাও, আমি খাওয়াবো তোমাকে। এই ছিল তার মন, কি বলবো আর কি। ঘুগনিওয়ালা এমন খদ্দের পেয়ে শিবরামের সামনেই নিজের বানানো ঘুগনি খেয়ে তারপর তার নিস্তার। সেবার বেজায় টানাটানি চলছে। খবর কানে গেল দেশবন্ধুর, শিবরাম চিরকালই তার প্রিয় বড়। বারবার বলতেন শিবরাম আলাদা জাতের, অনেক প্রতিভা। দেশবন্ধু চিঠি লিখলেন নেতাজিকে, শিবরামকে আত্মশক্তি কাগজে নিয়ে নাও, ভালো লেখেও। গুরুদেবের আদেশকে শিবরাম তো নেতাজি তো উল্লঙ্ঘন করতে পারলেন না, এবং শিবরাম তো পেয়ে গেল গুরুদেবের আদেশে নেতাজির বদান্যতায় চাকরি। কিন্তু মানুষটি যে শিবরাম, নিয়মকানুনে তো ধারে কাছে তিনি নেই। কোনোদিন অফিস যান তো কোনোদিনও তার টিকিট নেই, কখনো আসেন কখনো বেরিয়ে যান, তাও কেউ জানে না। নিয়মকানুনের বালাই নেই। সুভাষ বোসের কানে গেল সে কথা। এমন আচরণ নিয়মনিষ্ঠ নেতাজির তো স্বাভাবিক পছন্দ তো হবেই না, না? শিবরামকে ওয়ার্নিং তিনি দিলেন ঠিক সময় রোজ দপ্তরে আসার জন্য, কিন্তু শিবরাম কোনোদিনই আর কার কথা শুনে চলেছেন বলুন? স্বয়ং নেতাজির কথাও শুনলেন না। ফলে যা হওয়ার তাই হলো। একদিন হাতে একটি খাম পেলেন, তার মধ্যে 100 টাকার একটা নোট আর সুভাষচন্দ্রের একটা মাফ করবেন, 1 লাইনের একটা চিরকুট। আসলে
এখন তো অনলাইনের যুগ, অনলাইন বেরিয়ে গেছে, মাফ করবেন। হ্যাঁ, এক লাইনের একটা চিরকুট। আচ্ছা, আগের দিনে এটা আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে, কিন্তু কি সেই চিরকুটে লেখা ছিল সেটা তো বলিনি। আজকের ভিডিওতে সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকছে। সেই চিরকুটে নেতাজি লিখেছিলেন, আপনাকে আর দরকার নেই, চাকরি নেই, এবার দিন চলবে কী করে, ভয় তো কুকড়ে যাওয়ার কথা। কিন্তু তিনি যে শিবরাম, হাতে বরখাস্ত হওয়ার চিঠি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জেল থেকে বেরিয়ে মিষ্টির দোকান, আসি সেই প্রসঙ্গে। কাগজের চাকরি যেমন গেছে, তেমনি একবার আস্ত একটা খবরের কাগজেরই মালিক হয়ে গিয়েছিলেন শিবরাম। কিন্তু তার জন্যই আবার জেলও যেতে হলো তাকে। যুগান্তর সেবার দেউলিয়া, বন্ধই হয়ে যাবে এমন অবস্থা। মাত্র 500 টাকা দিয়ে শিবরাম কিনে ফেললেন যুগান্তরের সত্ত্ব। সম্পাদক হলেন। তখন অনেক কাগজেরই ইংরেজ সরকারের কোপে ত্রাহি ত্রাহি অবস্থা। যুগান্তরের ইংরেজ সরকারের বিরুদ্ধে লেখা ছেপে শিবরামও পড়লেন রাজরোষে। একদিন দপ্তরের কাজ সেরে মেসের দিকে ফিরছেন, রাস্তাতেই খবর পেলেন পুলিশ এসেছে, তাকে খুঁজছে। শিবরাম বুঝে গেলেন, আগেই ঢুকে পড়লেন সামনে একটা মিষ্টির দোকানে। যদি জেল হয় তাহলে কতদিন মিষ্টি খাওয়া হবে না বলুন তো, কে জানে। আর আজ নিশ্চয়ই অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে পুলিশি জেরায়। সুতরাং ও পুলিশ টুলিশ যা ইচ্ছা দায়ী করুক, মিষ্টিটা বরং খেয়ে নিই। 20টা বড় সাইজের রসগোল্লার অর্ডার। ধরা যখন পড়তেই যাবে তখন রসগোল্লাটা খেয়ে ধরা পড়েই ভালো না। টপা টপ 20টা রসগোল্লা আত্মসাৎ করার পর পকেটে হাত দিয়ে বুঝলেন একটা টাকাও নেই। এবার দোকানের মালিক সঙ্গে লোক দিয়ে বললেন যে শিবরামের সঙ্গে ওর মেস পর্যন্ত গিয়ে টাকাটা নিয়ে আসবে। বাড়িতে ঢোকার মুখেই গ্রেপ্তার হলেন শিবরাম। পুলিশকে বোঝালেন একজনকে টাকা মেটাতে হবে স্যার, একবার ঘরে ঢোকাটা খুব দরকার। বলে পিছনে তাকাতেই অবাক, সেই কর্মচারী বিপদ বুঝে কখন পালিয়েছে। পাছে স্বদেশীকে মিষ্টি খাওয়ানোর অভিযোগে তাকেও জেলের ঘানি ঘোরাতে হয়। জেল হলো, ছাড়াও পেলেন। ছাড়া পাওয়ার সময় জেলার বলেছিলেন, আপনার নিজের যা জিনিস আছে তা নিয়ে যেতে পারেন। নিজের বলতে তো কিছু ছিল না, জেল থেকে দেওয়া 2টো কম্বল ছিল, যা নিয়ে যাওয়ার কোনো কারণ বা নিয়মও নেই। তবু শিবরাম কী করে যেন ওই দুটোকে বগলদাবা করে বেরিয়ে পড়লেন রাস্তায়। তারপর মুক্তারামের তক্তারামের রসগোল্লার ওই 2টো কম্বল পেতেই কাটিয়েছিলেন বাকি জীবন। জেলমুক্ত শিবরাম কিছু পয়সা জুটিয়ে আগে গেলেন সেই মিষ্টির দোকানে। ধারের টাকা মেটাতে হবে যে, এক কথার মানুষ তিনি। লোক ঠকানো তার কম্য নয়, রাজ রক্ত বইছে তার শরীরে। কিন্তু ঢুকতেই দোকানের মালিক হাত জোর করে উঠে বললেন, এবং দাঁড়ালেনও, বললেন দয়া করে বোমা মারবেন না, যা টাকা লাগবে বলুন দিয়ে দিচ্ছি। আসলে ততদিনে স্বদেশী নামে বিখ্যাত হয়ে উঠেছেন শিবরাম। জেলে যাওয়া মানেই সন্ত্রাসবাদী। না না, আমি টাকা নিতে আসিনি, আগে যা আছে দিয়ে দিচ্ছি, স্বদেশের কাজ করেন, আমাদেরও তো সেবা করা উচিত বলে কাঁপা হাতে ক্যাশ বাক্সে হাত দেন দোকানদার। আরে কি মুশকিল, আমি এসেছি আপনার ধার মেটাতে। শিবরামের কাছে সব শুনে স্বস্তির নিঃশ্বাস পেলেন দোকানদার। টাকা তো নিলেনই না, উপরন্তু একজন মানুষ এক সিটিংয়ে বসে 20টা রাজভোগ খেতে পারেন শুনেই আবার 20টা রাজভোগ শিবরামকে খাইয়ে নিজের চোখ আর কানকে বিশ্বাস করালেন, এবং আরও 20টা হাঁড়িতে ভরে দিলেন। বললেন বাড়িতে খাবেন আর দোকানে যখন খুশি এসে খেয়ে যাবেন, হ্যাঁ পয়সা লাগবে না। না, দ্বিতীয় দিন থেকে আর ওই দোকানের ধারে কাছে যাননি শিবরাম। ধারের ধার বেশি না ধারাই ভালো, এই ছিল শিবরামীয় যুক্তি। চিত হয়ে ফুটপাত। আসি এবার সেই প্রসঙ্গে। ছোটদের জন্য লিখতেন, নিজের মনটাও ছিল একেবারে শিশুর মতো, নিজের খেয়াল খুশির রাজা। খুদে পাঠকরাই ছিল তার বন্ধু, বেজায় ভালোবাসতেন ছোটদের। জীবনে কোনো দিন কারো নিন্দা করেননি, শুনতেও চাইতেন না। কেউ যদি কখনো এসে বলতেন, শিবরামদা আপনার নামে অমুকে খারাপ কথা বলে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে শিবরামের উত্তর, হতেই পারে না, আপনি ভুল শুনেছেন, বলেই তার হাত ধরে নিয়ে যেতেন খাওয়াতে। নিজেকে সাহিত্যিক পরিচয় দিত সংকোচ, বলতেন দূর দূর, আমি আবার সাহিত্যিক হলাম কবে। প্রেমেন, অচিন্ত, শরৎচন্দ্র, বিভূতিভূষণ এরা হলেন সাহিত্যিক, কত ভালো ভালো লেখেন, তাদের পাশে আমি। নিজের সম্পর্কে বলতেন, সার্কাসের ক্লাউন যেমন, সব খেলাই সে পারে, কিন্তু পারতে গিয়ে কোথায় যেন কি একটা হয়ে যায়, খেলাটা হাসিল হয় না, হাসির হয়ে ওঠে, আর হাসির হলেই তার খেলা হাসিল হয়। ক্লাউনের দর্শনটাই আলাদা, শিবরামীয় দেখাটাই ছিল অন্যরকম। আকাশের দিকে তো আমরা সবাই তাকাই, কিন্তু শিবরামের মতো তাকাতে পারি কি? বলি গল্পটা। সুনীল গাঙ্গুলি তখন আনন্দবাজারে চাকরি করেন। একদিন বেলার দিকে এক সাহিত্যিক এসে খবর দিলেন, শিবরামবাবুকে দেখলাম অফিসের কাছেই ফুটপাতে চিত হয়ে শুয়ে আছেন, মনে হয় শরীর টরীর সর্বনাশ। সে কী কথা? সুনীল সদলবদে ছুটলেন, গিয়ে দেখেন সিল্কের পাঞ্জাবি আর ধুতি পরে শিবরাম টান টান শুয়ে রয়েছেন ফুটপাতে। কী হলো?
শরীর খারাপ লাগছে? না না, ফার্স্ট ক্লাস আছি। আসলে যেতে যেতে হঠাৎ মনে হলো ফুটপাতে শুয়ে আকাশটাকে কেমন দেখতে লাগে একবার দেখাই যাক, একটা ট্যাক্সি পেলেই চলে যাব। শরীরটা কিন্তু সত্যি ঠিক যাচ্ছিল না, স্মৃতি কমে আসছিল, কথাবার্তা অসংলগ্ন, শেষ জীবনে পায় কপর দক্ষিণ। প্রায় বলতেন জিনিসপত্র সব বাধা হয়ে গেছে, এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব। চিরকাল লোককে বিশ্বাস করেছেন আর বারবার ঠকেছেন, অনেক প্রকাশক ঠকিয়েছেন, এমনকি শেষ দিকে সেই সময়ের রাজ্য সরকার এবং কয়েকটি সংস্থা মিলে তার চিকিৎসা এবং ভরণ পোষণের জন্য যে মাসিক 600 টাকা তারই এক পাড়াতুতো পরিচিতের কাছে পাঠাতো, সেই টাকারও সঠিক ব্যবহার হতো না। শুকনো রিক্ত চেহারা, অথচ কেমন আছেন জিজ্ঞাসা করলেই উত্তর খাসা আছি, ফাইন আছি। কোনো দিন কোনো অভিযোগ নেই কারো কাছে। তার মধ্যে আবার একদিন ঘরে চোর ঢুকে শেষ পাঞ্জাবিটাও নিয়ে গেছিল। গেঞ্জি পরেই থাকতেন, মুখে বলতেন দরকারটা কি, এই তো দিব্যি চলে যাচ্ছে গেঞ্জিতে। হঠাৎ কয়েকদিনের প্রবল জ্বর, দুর্বল শরীরে টলতে টলতে বাথরুমে ঢুকেই সংজ্ঞা হারালেন। সারা রাত পড়ে রইলেন ওখানে। পরদিন বেলায় খবর জানাজানি হতেই ভর্তি করা হলো হসপিটালে। 1980 28 অগাস্ট সকালবেলা, হাসপাতালের বেডে আচ্ছন্ন, বাড়ি থেকে পালিয়ের নায়ক। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, শিবরামবাবু এখন কেমন লাগছে শরীর? ফার্স্ট ক্লাস। জড়ানো গলায় তখনও একই উত্তর। তার ঠিক 5 মিনিট পরেই সেই অপেক্ষার অচেনা ট্যাক্সিতে চেপে বসলেন শিবরাম চক্রবর্তী। রেডিওতে সন্ধ্যাবেলায় যখন সেই খবর ঘোষণা হচ্ছে, তখন হয়তো হর্ষবর্ধন আর গোবর্ধনের সঙ্গে চাঁদে জমি কেনা নিয়ে তুমুল ব্যস্ত তাদের স্রষ্টা। ঋণ ঈশ্বর পৃথিবী ভালোবাসা, ভালোবাসা পৃথিবী ঈশ্বর। শিরোনাম শিবরাম, কোরক জ্যোষ্ঠী মধু, শিবরাম চক্রবর্তী সংখ্যা, গল্পমেলা শিবরাম চক্রবর্তী সংখ্যা, অলঙ্করণ দেবাশিস দেব, শিবরাম চক্রবর্তী। সঠিক খবর পেতে গুগল বেছে নিন আনন্দবাজার.com, ফলো করুন ওনাদের মাধ্যমগুলি। প্রেজেন্টস কোপাওয়ার্ড বাই বেস্ট মুহূর্ত, সব ছবি তারায় তারায়, সব ছবি 2026। বিজয়ীরা নিখিতা গান্ধী সঙ্গীত, কাজল সিনেমা অভিনয়, দীপক অধিকারী দেব, সমাজ সৈনিক অন্নপূর্ণা বসু সিনেমা পরিচালনা, অরুণাভ সিংহ সাহিত্য অনুবাদ, তারকচন্দ্র সমাজকর্মী, রূপমঞ্জুরি ঘোষ বিজ্ঞান, কিংসুক সরকার চিত্রশিল্পী, হরিমোহন বাঙ্গুর উদ্যোগপতি। লেখা ছিল পোস্টে, তাই আমি পড়তে বাধ্য হলাম ক্রেডিটগুলো দেওয়ার জন্য। আনন্দবাজার পত্রিকাকে চমৎকার পোস্টের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এত বড় পোস্ট আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা শিবরাম চক্রবর্তী সম্পর্কে সবটা জানতে চেয়েছিলেন এক ভিডিওতে, অনেকটা লেন্দি হলো, আশা করি বোর ফিল করেননি। এরকম বিস্ফোরক সব চমৎকার ওয়ান লাইনার দিয়ে শেষ করা তো যায় না, তাই ওয়ান লাইনার দিয়ে শুরু করে প্রচুর ডিটেলিং দিয়ে আমি শেষ করলাম ভিডিওটা। এখানেই এত এত তথ্য তুলে ধরলাম একটা ভিডিওর মাধ্যমে। হয়তো থাম্বনেল পোস্টারে এত ইনফরমেশান দেওয়াও সম্ভব হয়নি যা ভিডিওর ভেতরে আছে, তাই আপনাদের কাছে ভিডিওটা এলে, মোবাইলে এলে অবশ্যই ভিজিট করুন। শুধুমাত্র থাম্বনেল দেখে বিচার করবেন না, থাম্বনেল দিয়ে ঢুকে ভিডিওটা শেষ অবধি দেখলে, আধ ঘন্টার ভিডিও দেখলে আশা করি তার জীবন সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। অনেক ইনফরমেশান যা আপনারা হয়তো অনেকেই জানতেন না, তা জানতে পারবেন। আর যদি জেনে থাকেন তাহলে নতুন করে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আরেকটু সাবস্ক্রাইব করতে হবে, আর একটু বাড়াতে হবে, তাহলে এই 3000টার কোটা পূর্ণ হবে। এটুকু আপনাদের সহযোগিতা আমি এক্সপেক্ট করছি। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার, খুব ভালো থাকবেন, ধন্যবাদ।